ইন্টারনেট সাধারণ মানুষের মুখে কথা বলার অধিকার দিয়েছে। যেখানে সরকার বিভিন্ন মিডিয়াকে কন্ট্রোল করে, এখন ইন্টারনেটকে কন্ট্রোল করা অনেক দুরূহ হয়ে গেছে। ভিওআইপি ছাড়াও বিভিন্ন অ্যাপের মাধ্যমে মানুষ বাইপাস করে এখন সোশ্যাল মিডিয়া ফলো করে। তাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ অনেক আন্দোলনকে চাঙ্গা করে। এভারেজ মানুষের হাতে ইন্টারনেট চলে গেছে। কিন্তু এখানে একটা ভয়ংকর দিক আছে। ভয়ংকর দিক হচ্ছে বাংলাদেশে এখন মোবাইল অনেক সস্তা। একেবারে সাধারণ মানুষের হাতে মোবাইল চলে গেছে। ইন্টারনেট তারা ব্যবহার করছে। পৃথিবীতে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের ভেতরে বাংলাদেশের অবস্থান শীর্ষ দেশগুলোর ভেতরে। আমেরিকাতে এভারেজ মানুষ আর বাংলাদেশে এভারেজ মানুষ এক না। বা ওয়েস্টার্ন এমনকি আরব দেশের উন্নত দেশগুলোতে এভারেজ মানুষ আর বাংলাদেশের এভারেজ মানুষ আসলে সেইম নয়। বাংলাদেশের এভারেজ মানুষের ভেতরে শিক্ষা-দীক্ষা খুবই খারাপ অবস্থা। ইউনিভার্সিটিগুলির র‍্যাংকিং পৃথিবীতে অনেক নেমে যাওয়ার কারণে বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোর লেখাপড়ার মান জঘন্য হয়ে গেছে। প্রাইভেট ইউনিভার্সিটির পোলাপানরা ইংরেজিতে ঠুসঠাস কথা বলে, বাট এডুকেশনের স্ট্যান্ডার্ড একেবারে তলানিতে নেমে গেছে। তাই সুশিক্ষিত পোলাপানের সংখ্যা একেবারে শূন্যের কোঠায়। বাংলাদেশের সুতরাং ৯০% মানুষ ইল ইনফর্মড, মিস ইনফর্মড এবং তারা একাডেমিক্যালি অনেকাংশে শিক্ষিত হলেও কেউ তারা আসলে সুশিক্ষিত নয়। আমাদের বাংলাদেশের মানুষরা জানতে চায় না, এমনকি নিজেকে পরিবর্তন করতে চায় না। বংশ পরম্পরায় যা জেনে এসছে তাই তারা খুশি থাকে। সেটা রাজনীতি হোক, ধর্ম হোক, সামাজিক বিষয় হোক, যে কোনো বিষয় হোক, তারা পরিবর্তনশীল নয়। আমরা তাই ইতিহাস সম্পর্কে অজ্ঞ, রাজনীতি সম্পর্কে অজ্ঞ, কিন্তু আমরা এসবগুলো বিষয়ে অত্যন্ত প্যাশনেট। আমরা রাজনীতির জন্য আওয়ামী লীগ, বিএনপি, এমনকি শেখ হাসিনা, খালেদা জিয়া, শেখ মুজিব, বঙ্গবন্ধু, জিয়া, আমরা এদের জন্য জীবন দিতে পারি। কিন্তু বাস্তবে আসলে এদের সম্পর্কে আমরা কিছুই জানি না। বিএনপি করে কিন্তু বিএনপির সংবিধান পড়ে না, তারেক রহমান নিজেই পড়ে নাই। এমনকি আওয়ামী লীগের জন্য জীবন দিচ্ছে, কিন্তু আওয়ামী লীগের সংবিধানটা কোনোদিন পড়ে দেখেনি। এগুলি একটা কাল্ট ধর্মে পরিণত হয়ে গেছে। ব্যক্তি পূজা চরম আকার ধারণ করেছে। বাংলাদেশের মানুষ তাই পৃথিবীতে সবচাইতে আনসিভিলাইজড, মিসইনফর্মড, ইল ইনফর্মড মানুষ, এবং তারা তাদের অজ্ঞতা নিয়ে গর্ব করে। আমার বাপ বলে গেছে তাই দ্যাটস এনাফ। সেটা রাজনীতির ক্ষেত্রেও প্রযোজ্য। তাই এই ইল ইনফর্ম, মিস ইনফর্ম মানুষকে আসলে মিসগাইড করা অত্যন্ত সহজ হয়ে গেছে ভেস্টেড গ্রুপগুলোর। যেমন ধর্মীয় উগ্ররা, রাজনৈতিক উগ্ররা এদেরকে ব্যবহার করে এবং সহজেই তারা ইমোশনালি তারা ড্রিভেন হয়। কারণ ইমোশন তখনই বেশি শক্তিশালী হয় যখন আপনি জানেন না, এবং সেই কেউ যদি জানাতে চায় তাহলে আপনি তাকে ঘৃণা করেন, কারণ আপনি পরিবর্তনশীল নন, আপনি পরিবর্তিত করতে চান না নিজেকে, কারণ আপনি আপনার অজ্ঞতাতেই গর্বিত এবং তাই আপনি জানতে চান না, শিখতে চান না, নিজেকে পরিবর্তিত করতে চান না এবং পরিবর্তনকে আপনি ভয় পান। ইউ আর স্কেয়ার্ড অফ ইট। আপনি তাই নিজেকে কুপমণ্ডুকতার এমন একটি পর্যায়ে নিয়ে গেছেন যে আপনি সামনে কোনো পথ দেখেন না। ওই নেতাকে সরালে কে আসবে এবং দেশের কি অবস্থা হবে। আপনি রিস্ক নিতে চান না যে দেশে এটি পরিবর্তনের ভিতরে দেশ পরিবর্তিত হোক, সমাজ পরিবর্তিত হোক, সেটা আপনি চান না, আপনি ভয় পান। তাই বাংলাদেশে দেখবেন ৯৯% মানুষ সুবহানা রাব্বিয়াল আলা বলতে বলতে কপালে কালি ফেলে দেয়, কিন্তু তারা আসলে কোরআন তো পড়েই নাই। এমনকি নামাজে কি বলে তারা জানে না। রাজনীতি করে জীবন দেয়, কিন্তু রাজনীতির ক জানে না। এ হচ্ছে বাংলাদেশের অবস্থান। তাই ইন্টারনেট যেটা করেছে সেটা হচ্ছে এই সকল অজ্ঞ মূর্খদের কাছে মোবাইল ফোন দিয়ে দিয়েছে। এবং এতে করে যে ভয়ঙ্কর দিকটা হয়েছে যে সুশিক্ষিত, ওয়েল ইনফর্মড মানুষরা যখন কথা বলতে চান, তারা কি চান? তারা চান পরিবেশ। তারা চান সেই পরিবেশে কেউ তাকে ডিস্টার্ব করবে না, অনেকটা ক্লাস নেয়ার মতো করে। এবং সেখানে মানুষ শুনবে, কিন্তু শোনারও যোগ্যতা প্রয়োজন। আপনি নিশ্চয়ই আশা করেন না যে আইনস্টাইন লেভেলের যারা বিজ্ঞানী, তারা সাধারণ গরু ছাগলের কাছে এসে বিজ্ঞানের লেকচার দিবে। ঠিক একইভাবে আপনি নিশ্চয়ই আশা করবেন যে নম চমস্কির মতো ফিলোসফাররা বাংলাদেশের গরু ছাগলদের সঙ্গে ইন্টারাকশনে যাবে, আলোচনায় যাবে। এটা আশা করতে পারেন না। কারণ অপাত্রে দান করে লাভ নাই, অরণ্যে রোদন করে লাভ নাই, নিষ্ফল আবেদন। এগুলো আমরা ছোটকাল থেকে
পড়েছি, জেনেছি, মুখস্থ করেছি, কিন্তু আসলে আমরা নিজেদের জীবনে সেটা অনুসরণ করি না। বাংলাদেশে তাই বারবার গণ্ডমূর্খ নেতারাই আসলে লিডারশিপ পেয়েছে। কারণ আমরা দাসত্ব করতে গর্ববোধ করেছি। আমরা নেতাকে পূজা করেছি এবং আমাদের ইসলামিক মৌলবাদীরা বাংলাদেশের মানুষকে ধর্মের মিথ্যা অনুবাদের ভয় দেখিয়ে তারা এই সকল কট্টর ভাবনা বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দিয়েছে। কারণ বেশিরভাগ মানুষই আসলে প্রকৃত ইসলাম জানে না, জানতে চায়ও না, তাদের সে সময়ও নেই। কিন্তু মসজিদে দৌড়াবে দিনে 5 বার, কিন্তু একটু সময় ব্যয় করে কোরআনের পাতা উল্টে দেখবে না। দিস ইজ দ্য সিচুয়েশন অফ আওয়ার কান্ট্রি। তাই এই জিনিসটাই হচ্ছে ভয়ঙ্কর দিক ইন্টারনেটে। ইন্টারনেটে যখন আপনারা দেখবেন সুশিক্ষিত জ্ঞানী মানুষরা কথা বলে, তখন হয় যারা মূর্খ তাদের দিকে খেয়াল রেখে তাদেরকে কথা বলতে হয়। বাংলাদেশের মতো দেশে আপনি যদি পরিবর্তন আনতে চান, তাহলে আপনাকে অবশ্যই প্রচলিত অবস্থার বিরুদ্ধে যেতে হবে, স্রোতের বিরুদ্ধে যেতে হবে। কারণ বাংলাদেশে কোনো কিছুই ঠিক নাই। রাজনীতি ঠিক নাই, সমাজনীতি ঠিক নাই, ধর্ম ঠিক নাই, কোনো কিছু বাংলাদেশে ঠিক নাই। এবং বাংলাদেশে যদি আপনি লিস্ট করতে চান বাংলাদেশে কি কি বিষয় ভুল, দেখবেন সব ভুল, শত শত লিস্ট আসবে আপনার, এবং আপনি জনপ্রিয় হবেন না। কারণ যিনি পরিবর্তন আনতে চান তার জনপ্রিয়তা কমতে থাকবে। কিন্তু যদি আপনি গতেশ্বর শোচর নাস্তি, আপনি যদি গা ভাসিয়ে দেন স্রোতে, এবং আপনি যদি মনে করেন যে এই জনগণের আপনাকে ফেভারিট হতে হবে, তাহলে আপনাকে তারেক রহমানের মতো ইডিয়েট হতে হবে, অথবা শেখ হাসিনার মতো আপনি স্বৈরাচার হয়ে একটি নির্দিষ্ট গোষ্ঠীর ভিতরে জনপ্রিয়তা অর্জন করতে হবে, আপনাকে ফ্যাসিস্ট হতে হবে। অথবা আপনি হিন্দু হয়েও নিজের আইডেন্টিটি লুকিয়ে রেখে পিঙ্কু হয়ে আপনি জামাতের মন জয় করতে হবে এবং জামাতের সুরে কথা বলতে হবে। কারণ অধিকাংশ মানুষ ইমোশনালি ড্রিভেন এবং তার ধর্মের কথা শুনলে আবেগপ্রুত হয়ে যায়। এবং আপনি সত্যিকার পরিবর্তন আনতে হলে আপনাকে ব্যালেন্স করে কথা এমনভাবে বলতে হবে যাতে করে দেশের ইতিহাসের যে স্যাক্রিফাইস করেছেন গ্রেটেস্ট পিপলরা, পেট্রিয়টরা, সেটা যেন আপনি বজায় থাকে। আপনাকে বলতে হবে আপনি দেশপ্রেমিক। 1971 সালকে আপনি অস্বীকার করেন না। লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সেটা আপনি মানেন। অ্যাট দ্য সেম টাইম আপনি বঙ্গবন্ধুকে সম্মান করেন, কিন্তু 72 থেকে 75 বঙ্গবন্ধু মনস্টার হয়ে গিয়েছিল। এই গবেষণা প্রসূত কথা বললে আপনি আওয়ামী লীগের কাছে জনপ্রিয় হবেন। কারণ আওয়ামী লীগ শিখেছে কিভাবে নেতাকে পূজা করতে হয়, জাস্ট সিম্পলি পূজা করতে হয়। ঠিক একইভাবে আপনি আওয়ামী লীগের সাধারণ তৃণমূল কর্মীদের ভালোবাসার কথা বলবেন, তাদের রাজনৈতিক অধিকারের কথা বলবেন। আপনি বলবেন আওয়ামী লীগের সংবিধান ঠিক আছে, কিন্তু শেখ হাসিনা এবং তার গং ঠিক নাই। এ কথা বললে আপনি আওয়ামী লীগ বিদ্বেষী হয়ে যাবেন। সুতরাং আওয়ামী লীগের আপনাকে থেকে ভালোবাসবেন, কারণ তারাও ব্রেইন ওয়াশড। অপরদিকে আপনি জামাতকে বলবেন যে আপনি ইসলাম বিরোধী নন, কিন্তু জামাতের ইসলামিক অনুবাদ এবং মৌলবাদীরা যারা ইসলামকে ব্যবহার করে রাজনীতি করে তাদের ইসলামিক অনুবাদ সহি নয়। এই কথা বললে আপনাকে তারা কাফের মুরতাদ বানিয়ে দেবে। আপনি সুতরাং ওভারঅল সাধারণ মানুষরা যেহেতু ইসলাম জানে না, আপনি তাদের চোখে কাফের মুরতাদ নাস্তিক হয়ে যাবেন। সো দেয়ার ইজ এ রিস্ক। আপনি উলিয়ার মাজারের কথা বলবেন, কিন্তু আপনি বলবেন যে উলিয়ার মাজারে যাওয়া মানে উলিয়াদের পূজা নয়। এই কথাটা বললে আপনি আবার জনপ্রিয় হবেন না। দিস ইজ এ প্রবলেম। আপনি যদি আপনি জনপ্রিয়তার ধার ধারেন, তাহলে কোনো অবস্থায় আপনি সত্য কথা বলতে পারবেন না। আপনি বলবেন যে আপনি জাতীয়তাবাদে বিশ্বাস করেন এবং আপনি বিএনপিকে ভালোবাসেন, কিন্তু বিএনপির 12টা বাজাচ্ছে তারেক রহমান, যে তারেক রহমান হয়তো কোনদিন বাংলাদেশে আসবেও না। এই কথাগুলো বললে আপনি আবার বিএনপিতে অবমূল্যায়িত হবেন এবং আপনাকে বিএনপি নেতারা বলবেন না রে ভাই, না রে ভাই, এটা তো মেনে নেওয়া যায় না। কারণ কি? কারণ তারা নিজেরা বিএনপিতে নিজেদের প্রিন্সিপালই মানে না। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চাইতে দেশ বড়, এটা তারা নিজেরাই মানে না। সুতরাং আপনি বিএনপির জনপ্রিয় হতে পারবেন না। সুতরাং সাধারণ মানুষ যারা বাংলাদেশের, তারা কিন্তু আসলে উন্নত বিশ্বের অ্যাভারেজ মানুষের মতো নয়। উন্নত বিশ্বের অ্যাভারেজ মানুষের শিক্ষা দীক্ষা প্রায় 100%। সেখানে মানুষ বিশ্ব সম্বন্ধে খবর রাখে, সেখানে সবার কাছে মিডিয়া আছে এবং তারা ওয়েল ইনফর্মড। কিন্তু আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের কাছে যখন আপনি মোবাইল ফোনটি দিয়ে দিয়েছেন এবং গণতন্ত্রের যে পূর্ব শর্ত, যে এনলাইটেন্ড সিটিজেন, ওটা বাংলাদেশের মানুষ তো না। সুতরাং আপনি যেহেতু ওদের হাতে ইন্টারনেট দিয়ে দিয়েছেন, ইন্টারনেটের মাধ্যমে আপনি সত্য কথা বলতে গেলে আপনাকে হ্যারাসমেন্ট হতেই হবে। আমার এই পর্যন্ত 20টার অধিক ফেসবুক ভেরিফাইড পেজ, বড় বড় পেজ হারিয়ে গেছে। এই যে লেটেস্ট 1,84,000 একটি পেজ হয়েছিল ভেরিফাইড, যেটা লাস্ট ছিল, সেটা 6 মাসে 1,84,000 হয়েছে, সেটাও এখন গায়েব হয়ে গেছে। কারণ তারা শুনতে চায় না, জানতে চায় না, পরিবর্তিত হতে চায় না, এবং তারা বিশ্বাস করে গলা কাটলে, দেশ থেকে বিতরণ করলে, মারলে, পেটালে তাদের জয় হবে। তাই আমাদের বাংলাদেশের জন্য সোশ্যাল মিডিয়া হচ্ছে ভয়ঙ্কর। আমি সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে দীর্ঘ সময় ধরে আছি। গত
19 বছর ধরে সোশ্যাল মিডিয়াতে আমি আছি এবং আমার চাইতে দীর্ঘ সময় সোশ্যাল মিডিয়াতে কেউ নাই। আমার দীর্ঘ অভিজ্ঞতায় আমি নিশ্চিত হয়েছি যে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচাইতে অসভ্য দেশের মধ্যে একটি। আনফরচুনেটলি আমি আমার দেশকে প্রচণ্ড ভালোবাসি। আপনারা নিশ্চয়ই সেটা জানেন। কিন্তু এটাও সত্য, বাংলাদেশের মানুষের ভেতরে মীর জাফরের সংখ্যা কম নয়। এবং বাংলাদেশের মানুষের ভেতরে অসভ্যতা পৃথিবীতে সবচাইতে চরম লেভেলের। এই চরম অসভ্য দেশের অসভ্যতা এখন একটি গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেখানে এই যে বসুন্ধরা গ্রুপের যারা কর্ণধার তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হয় না। কারণ বসুন্ধরা গ্রুপের ওই আম আম চেয়ারম্যান উনি ১০০ কোটি টাকা দিয়ে দিয়েছেন শফিকুর রহমানকে। জামাতকে উনি পকেটে ভরে ফেলেছেন। জামাতের নেতারা বসুন্ধরার হেলিকপ্টারে ঘোরাঘুরি করে উইথআউট এনি পে। এবং সেখানে কিন্তু মুনিয়া হত্যার মামলাটি ধামাচাপা হয়ে গেছে। কোনো রাজনৈতিক নেতা এই বিষয়ে কথা বলবে না। বৈষম্য বিরোধিতা এই ক্ষেত্রে এনসিপির ক্ষেত্রেও কাজে লাগে না। কারণ এনসিপির পোলাপানের ব্যাকগ্রাউন্ড দেখেন, চাষা ভুষা জঘন্য অবস্থা। সুতরাং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একটা প্রয়োজন আছে, সেটা বংশের পর বংশে আসে। সরি, আমি জন্ম হোক, যথাযথ কর্ম হোক ভালো, এটা বিশ্বাস করি। অ্যাট দ্য সেম টাইম বংশের একটা বিষয় আছে। বাংলাদেশের অধিকাংশ মানুষের, আমার বয়সী মানুষ যারা, তাদের দাদারা পাট ক্ষেতের পেছনে উন্মুক্ত পায়খানা করত। এবং বাংলাদেশে বর্তমানে রাজনীতি চালায় তাদের বেশিরভাগই হয় সেকেন্ড জেনারেশন এডুকেশন এবং ফার্স্ট জেনারেশন কালো টাকার পাহাড়, অথবা তারা যারা কিনা বাংলাদেশে রাজনীতি করে, ব্যবসা করে, যারা ব্যবসায়ী, তাদের আপনি 50 বছর আগে কোনো ফ্যামিলির অস্তিত্ব খুঁজে পাবেন না। তারা বলবে সবাই তারা জমিদারের সন্তান, কিন্তু জমিদারের কোনো রেকর্ড তারা দেখাতে পারবে না। এই মানুষদের হাতে যখন বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের ধর্মনীতি, বাংলাদেশ সবকিছু চলে যায়, যখন আমরা আব্বাসির মতো একটা ইডিয়েটকে বলি, ভুয়া ডক্টরেটকে বলি আমরা নবীর বংশ, তখন আপনি দেশকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাবেন? বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে, প্রকৃত বৈষম্য বিরোধী আন্দোলন করতে হলে, আমাদের বাংলাদেশে যারা মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মানুষ, তাদেরকে কারা বানাচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল সেটা আপনাকে দেখতে হবে। বাংলাদেশের রাজনীতিবিদদেরকে শীর্ষস্থানে নিয়ে যাচ্ছে এই সকল চাষা ভূষা রাজনীতিবিদদেরকে, অশিক্ষিত মূর্খ তারেকের মতো, খালেদা জিয়ার মতো, শেখ হাসিনার মতো মূর্খদেরকে বাংলাদেশের রাজনীতির শীর্ষে নিয়ে যাচ্ছে কারা? তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, তাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড কি, তাদের ইন্টেলেকচুয়ালি তাদের সাহস কতখানি, তাদের দেশের জন্য স্যাক্রিফাইস করার ইচ্ছা কতখানি, সেটা আপনি ঘাটিয়ে দেখতে হবে। দেখবেন এদের কারোই কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নেই, কাদের কোনো চরিত্র নেই, তাদের কোনো শিক্ষার কোনো ব্যাকগ্রাউন্ড নেই। আপনি এসব কথা বললে আপনি হয়ে যাবেন দেশদ্রোহী, আপনি যাবেন পাগল। আপনাকে কি বলবে জানেন তারা? আপনি পাগল, আপনি উন্মাদ। ঠিক যেভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকরা বলেছিল কথায় কথায় পাগল পাগল, আপনি হয়ে যাবেন পাগল। কারণ কি জানেন, একমাত্র পাগল না হলে আপনি সত্যি কথা বলতে পারবেন না বাংলাদেশের মানুষের জন্য। বাংলাদেশের মানুষের জন্য সত্য কথা বলতে হলে আসলেই আপনাকে পাগল হতে হবে। কারণ আমাদের বাংলাদেশের মানুষ এখন সম্পূর্ণ জিম্মি হয়ে গেছে এই সকল নৃশংস, বদমাশ, বর্বর, ভয়ঙ্কর মানুষের হাতে। বাংলাদেশে শেখ হাসিনার পতনের পরে দেশে গন্ডগোল হতে পারে, এটা আমরা জানতাম। কিন্তু দেশের এই সকল তরুণ যারা কিনা আন্দোলন করেছিল, তারা নিজেরা যে অনেক আগে ব্রেইন ওয়াশড হয়ে গেছে, এটা হয়তো আমরা কোনোদিন বুঝতে পারিনি। কিন্তু এই সকল ব্যাকগ্রাউন্ডের ছেলেদের রেকর্ড দেখুন, তাদের পরিচয় দেখুন, বাবা কি করে দেখুন, দেখবেন কোনো বংশীয় কোনো পরিচয় নেই। বংশীয় পরিচয় অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয় বটে, কিন্তু অনেক ক্ষেত্রে আছে বংশ পরিচয় ছাড়াও মানুষ সামনে এগিয়ে যেতে পারে। আবুল কালামের মতো ভারতের প্রেসিডেন্ট, কিন্তু সেটা এক্সেপশন মাই ডিয়ার ফ্রেন্ডস। বাংলাদেশে তাই অসভ্য মানুষের হাতে ইন্টারনেট দেওয়ার কারণে আপনি জনপ্রিয়তার দিকে তাকিয়ে, ভাইরালের দিকে তাকিয়ে আপনি যদি ভিডিও বলেন আর কথাবার্তা বলেন, তাহলে আপনি আসলে মেনে নিতে হবে যে আপনি জনধিকৃত হবেনই। কারণ সেই দেশটি বাংলাদেশ, যে দেশের মানুষ পরিবর্তন হতে চায় না, জানতে চায় না, শিখতে চায় না এবং অনেক কথা বলে। বাংলাদেশের মানুষ কথায় কথায় বলে কোরআনে এটা আছে, কোরআনে ওইটা বলেছে, কোরআনে ওইটা বলেছে। গতকাল আমার কাছে একজন ছেলে বলছিল যে হজরে আসওয়াদ কথা কোরআনে আছে, বলছে শেষ পর্যন্ত মুসলমানরা পৃথিবী জয় করবে। কোথায় আছে এগুলো কোরআনে? কোথায় আছে? অর্থাৎ এই কথাটা এর জন্যই বললাম যে ন্যূনতম না জেনেও তারা কথাবার্তা বলে। এমন অনেকে আছে, না ভাই এই বিষয়ে কথা বলার দরকার নেই, আমি জানি না। যদি বলে জানো না, সেটাও তারা আগ্রহী নয়। আমার বাপ বলে গেছে, দ্যাটস এনাফ। আমার জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে কিভাবে আমি আমার নেতার পাশে দাঁড়িয়ে ছবি তুলব। তার জীবনের একমাত্র লক্ষ্য। আমাদের বাংলাদেশ তাই এখন মানে অজ্ঞতার গর্বে ভুগছে। যেমন বাংলাদেশের কিছু কিছু পোলাপান, ফকিনীর পোলাপান আফগানিস্তানে গিয়ে বলে কি সুন্দর দেশ। হ্যাঁ, আফগানিস্তান অনেক সুন্দর দেশ, কিন্তু সেখানে সে দেখে না যে পুরো রাস্তাঘাটে কোথাও কোনো মেয়ে নেই, কারণ সবগুলো মেয়ে খাঁচায় বন্দি। আমরা দেখি, তা আমাদের বলতে হয়
তাই যারা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে আফগানিস্তানকে দেখে তাকিয়ে তালেবানের শাসন দেখে আমরা তাদের সঙ্গে সুর মিলাতে পারি না। যারা কিনা তারেক রহমানকে তারুণের অহংকার বলে বুইড়া বেটাকে আমরা সুর মিলাতে পারি না। আমার বন্ধু হলেও ক্লাসমেট হলেও আমি সুর মিলাতে পারি না। আমি একজন সোশ্যাল ফ্রিক হয়ে গেছি। কারণ আওয়ামী লীগে শেখ হাসিনা বঙ্গবন্ধুকে ডুবিয়েছে এটা আমি বলার কারণে আমি আওয়ামী লীগের কাছে জনপ্রিয়তা হারাচ্ছি। আমি সত্য কথা বলি বলেই আজকে অ্যাকাউন্টের পর অ্যাকাউন্ট আমার হারিয়ে যায়। কারণ কি জানেন? শুনতে চাই না, দেখতে চাই না, বুঝতে চাই না। এটাই আমার গর্ব। বাংলাদেশের ৯৯% মানুষ তাই পৃথিবীতে সবচেয়ে ইল ইনফর্মড, মিসইনফর্মড, ডিসগাস্টিং, আনসিভিলাইজড পিপল এবং তারা চেঞ্জ হতে আগ্রহী নয়। আমার জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী আজকে পৃথিবীর সবচেয়ে জঘন্য, আনসিভিলাইজড বর্বর দেশে পরিণত হয়েছে। Shame on us.